হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 গোলীয় তলে প্রতিসরণ অর্থাৎ লেন্স অধ্যায় এটা হচ্ছে থার্ড ভিডিও। আগের ভিডিওতে আমরা অবতল গোলীয় তলে কিংবা অবতল বক্রতলে আলোর প্রতিসরণের ক্ষেত্রে বিজ্ঞানী গসের যে সমীকরণ কিংবা গসেস ইকুয়েশন সেটা আমরা প্রতিষ্ঠা করেছিলাম এবং পরের দুটো কেস একই সমীকরণে তোমাদের আমি হোমওয়ার্ক ওয়াইজ দেখতে বলেছিলাম, আশা করি তোমরা করে নিয়েছো। এবারে যেটা আমরা করবো সেটা হচ্ছে উত্তল তলে আলোর প্রতিসরণ। তো এই ক্ষেত্রেও তিনটে ইকুয়েশন, মানে একই ইকুয়েশন তিনবার প্রমাণ হবে আর কি। সেটা হচ্ছে কি না, যেটা আমি করে দেখাবো তোমাদের সেটা হচ্ছে বস্তু সৎ এবং প্রতিবিম্ব অসৎ এবং বস্তুটি আছে লঘু মাধ্যমে এবং যে উত্তল তলটা সেটা হচ্ছে ঘন মাধ্যম। তো একই জিনিস অন্যভাবে হয়, বস্তু অসৎ প্রতিবিম্ব সৎ, একই সমীকরণ আসবে। দ্বিতীয় হবে কি না, বস্তু সৎ কিন্তু সে ঘন মাধ্যমে থাকবে। তো আমি তোমাদের একটা বলে দিচ্ছি, সবগুলো একই পদ্ধতি, সেই জ্যামিতির সাহায্যে সাইন ল লাগিয়ে তোমরা বাকিগুলো করবে। তো আমি আগের ভিডিওতে একটা অবতল বলেছি, এবার একটা উত্তল নিয়ে বলছি। তো আগে আমি সবচেয়ে প্রথমে ডায়াগ্রাম ড্র করে নেব। সেটা হচ্ছে আমরা উত্তল গোলীয় তল সবচেয়ে প্রথমে ড্র করে নিলাম। তো বুঝতে পারছো তলটা উত্তল থাকছে। তাহলে এইখানে সাপোজ বস্তুটি রয়েছে, এটা তার মেরু, আর এই বিন্দুটা বইতে যেরকম নাম রয়েছে আমরা সেরকমই দেব কিউ। তার আলোকরশ্মি বুঝতে পারছো এভাবে তো যাবেই। তো এই বক্রতা কেন্দ্র বুঝতে পারছো এদিকে কোথাও একটা থাকবে। তো বক্রতা কেন্দ্র আমি সাপোজ এইখানে বললাম। নেক্সট কি না, এই যে আপতিত রশ্মি যেটা আছে তোমরা যেটা বইতেও দেখতে পাবে, সেইটা এইভাবে এসছে, আপতিত হলো। তাহলে এখানে স্বাভাবিকভাবে আমাদেরকে অবিলম্বটা আনতে হবে। তাহলে এইখান থেকে তোমরা স্কেল নিয়ে ড্রটা করবে, তাহলে একদম অ্যাকুরেট হবে। আমি আবার এঁকে নিচ্ছি। তাহলে এই যে অবিলম্বটা সি, এই বিন্দুতে প্রতিসরণ হচ্ছে এটা n। এবারে দেখো এই যে আমরা অবিলম্ব টেনেছি, এবার আলোর প্রতিসরণ হবে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম। তাহলে বুঝতেই পারছো অবিলম্বর দিকে বেঁকে যাবে। তো যেটা তোমরা বই ডায়াগ্রামে দেখতে পারো, পেজ নাম্বার 638 এ রয়েছে। এবার আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি পেয়ে গেছি আমরা। এবারে যদি আমরা এটাকে বর্ধিত করি তাহলে অসৎ প্রতিবিম্বটা পেয়ে যাব। তাহলে দেখতে পাচ্ছ একটা অসৎ প্রতিবিম্ব এখানে পাওয়া গেছে আই, সেটা হচ্ছে ও এর অসৎ প্রতিবিম্ব। তাহলে ও হচ্ছে বিন্দু বস্তু, আই হচ্ছে সেই বিন্দু বস্তুর প্রতিবিম্ব, পি হচ্ছে মেরু, সি হচ্ছে বক্রতা কেন্দ্র। এবারে আমরা আপতন কোণ, প্রতিসরণ কোণ এগুলো এঁকে নেব। তাহলে আপতন কোণ আমরা এইখানে যদি লক্ষ্য করে দেখো, আপতিত রশ্মি অবিলম্বের সঙ্গে কোণ যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা। তাহলে এই কোণটাকে আমি আই বলছি। এই যে প্রতিসরণ কোণ যেটা, সেটা আমরা কিভাবে আনবো না, প্রতিসরিত যে রশ্মি রয়েছে তার সাপেক্ষে আমাদেরকে ড্র করতে হবে। তাহলে এই কোণটা, তাহলে এই কোণটাকে আমি আর বলবো। এর আবার একটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এর আবার একটা বিপরীত কোণও দেখতে পাচ্ছি আমরা। তো সেটাও আমরা এই ক্ষেত্রে আমরা সেটা ড্র করে নিতে পারি, যেটা দেখতে তোমাদের বইতে রয়েছে। সেটা হচ্ছে BAC। তো কোণ BAC রয়েছে। তো আমরা বিটা নামকরণ যেহেতু করিনি, সেটা করে নেবো আমরা BAC, যেটা আমি একটু আগেই লিখেছিলাম। আর কি বলেছে বইতে, IAN। তো দেখো আমাদের সেটা রয়েছে IAN। তার মানে এই কোণে যে বিপরীত কোণটা সেটা বুঝতেই পারছো, যে এই ক্ষেত্রে বুঝতেই পারছো এই যে প্রতিসরিত রশ্মি যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে, যেটা মানে বর্ধিত করে যেটা আমরা পেয়েছি, তাহলে এই যে কোণটা রয়েছে এই কোণটাই হচ্ছে আমাদের আর কোণটা। ঠিক আছে, আমি বড় করে এঁকেছি কিন্তু অ্যাকচুয়ালি তো অত বড় না, এই যে কোণটা। ঠিক আছে, তাহলে আমরা রশ্মিগুলো আঁকলাম, কোণগুলো আঁকলাম, এবারে কোণগুলো আমরা লিখে নেব। তো প্রথম আমরা
আপতন কোণটা আগে লিখে নেব। তাহলে আপতন কোণ আমরা দেখতে পাচ্ছি কোণ ও এ এন, এটা হচ্ছে আই। এইবারে কোণ বি এ সি, ওরই বিপরীত এখানে একটা কোণ দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে কোণ আই এ এন, সেটা হচ্ছে আর। তো তোমরা বইয়ের সাথে মিলিয়ে নাও, OAN equals to I, BAC equals to IAN equals to R। এবারে যে কোণটা লাগবে আমাদের সেটা হচ্ছে এই কোণটা, সেটা আমরা বের করব কিভাবে। কোণ CAO পুরো কোণটা কত না 180, তাহলে 180 থেকে বাদ যাচ্ছে কত এই কোণটা, সেটা কত I, তাহলে CO সমান পাওয়া গেল 180 মাইনাস I। নেক্সট যেটা কাজ করব আমরা সেটা হচ্ছে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধ। তাহলে বস্তু দূরত্ব কত না PO, সেটা হচ্ছে কত মাইনাস ইউ, এইদিকে আছে তোমরা দেখতেই পাচ্ছ। নেক্সট কি প্রতিবিম্ব দূরত্ব PI, সেটাও আমরা দেখতে পাচ্ছি মাইনাস। শুধুমাত্র PC যেটা হচ্ছে আমাদের বক্রতা ব্যাসার্ধ, সেইটা শুধু রয়েছে কিন্তু ধনাত্মক। তো যা যেরকম রয়েছে সেরকম লিখলাম, তোমরা বইয়ের সাথেও মিলিয়ে দিতে পারো। দেখো দুটো প্লাস রয়েছে, সরি দুটো মাইনাস রয়েছে, শেষেরটা প্লাস রয়েছে। নেক্সট যেটা আমরা কাজ করতাম সেটা মনে করে দেখো তোমরা, সেটা হচ্ছে এই যে কোণ যেটা সি কোণ, যেটা অর্থাৎ কোণ PCN বলতে পারি কিংবা OCN ও বলতে পারি, একই ব্যাপার। তো সেটা হচ্ছে থিটা। তো তোমরা বইতেও দেখতে পাবে লেখা রয়েছে ACO থিটা। তো ACO যা আমাদের OCN ও তাই, তাহলে আমরা ইন শর্ট বইয়ের মতো লিখতে পারি ACO, সেটা হচ্ছে থিটা। এইটা লেখা বেশি বেটার, কারণ হচ্ছে যে বিন্দুতে প্রতিসরণ হচ্ছে সেই বিন্দুর সাপেক্ষে আমরা নিতে পারছি ACO। এগুলো লেখা হলো। এবারে আমরা আগের বারের মতো ত্রিভুজ নেব, ত্রিভুজ ACO। এই ত্রিভুজ থেকে কি পাচ্ছি না, এই ত্রিভুজ থেকে আমরা এই কোণটা আছে আমাদের, তো ত্রিভুজ ACO থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে sin 180 মাইনাস I বাই OC। নেক্সট যেটা পাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু এটাকে আমরা থিটা নাম দিয়েছি, সো sin থিটা বাই OA। তো তোমরা বইতেও দেখবে এরকমই রয়েছে sin 180 মাইনাস I বাই CO sin থিটা বাই AO। তো এই যে 180 মাইনাস I, তো বুঝতেই পারছো কত আসবে, sin I থাকবে। তাহলে sin I, এখান থেকে sin থিটাকে নামিয়ে দিলাম, তাহলে sin থিটা আর OC কে ওইদিকে নিয়ে গেলাম, OC CO যা খুশি লিখতে পারো OA। তো এটা একটা সমীকরণ হয়ে যাবে স্বাভাবিকভাবে। নেক্সট আমরা যাব সেটা হচ্ছে AIC কিংবা ত্রিভুজ ACI। এর থেকে কি পাবো না, ত্রিভুজ ACI থেকে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই যে AIC একটা থিটা রয়েছে, আর রয়েছে কি এই বড় কোণটা, তাই তো। ওই জন্য তোমরা বইতে দেখবে সেখানে 180 মাইনাস R কিন্তু লেখা রয়েছে। কেন? এই কোণটা আর এই গোটাটা হচ্ছে 180, তাহলে এটা বাদ যাবে, তাহলে বাকিটা পাবো। তাহলে কত লিখবো, sin 180 ডিগ্রি মাইনাস R বাই CI ইকুয়ালস টু sin থিটা, তার বিপরীত বর্গটা দেখতেই পাচ্ছ তোমরা AI। তো এখান থেকে আমরা এর মতো আবার লিখতে পারি, এখান থেকে sin R আর sin থিটা নিচে নামবে, আর এখান থেকে আসছে কত CI বাই AI, এরকম একটা পেলাম আমরা। এইবারে আমরা এই বিন্দুতে আলোর যে প্রতিসরণ হচ্ছে, তাহলে স্নেলস ল যদি লাগানো হয়, তো স্নেলস ল at A কত হবে, এবার কি হবে এক্সপ্রেশন না, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক μ1 ধরলাম, এর ধরলাম μ2, তো এটা লঘু এটা ঘন, অর্থাৎ μ2 greater than μ1। তাহলে কি লিখবো স্নেলের সূত্র লাগিয়ে, μ1 sin এই বিন্দুর ক্ষেত্রে যেটা আমাদের আবর্তন কোণ দেখতে পাচ্ছি, তো μ1 sin I μ2 sin R। তো তোমরা বইতেও দেখতে পারবে লেখা রয়েছে
শুধুমাত্র এই বিন্দু ধরা যেহেতু রয়েছে তো এইটাই লেখাটা থাকবে। এবারে এই যে সমীকরণটা থাকছে আগেরবারের মতোই আমরা উভয় পক্ষকে sin থিটা দিয়ে ভাগ করে নেব। এরকম ভাগ করে নেব। কেন করছি ভাগ? যাতে করে এই রাশিমালাগুলো আমরা এখানে পুট করতে পারবো। তাহলে এবার রাশিমালা বসাতে হবে। তাহলে বসিয়ে নেব আমরা এখনই μ1 ইনটু sin i বাই sin থিটা অর্থাৎ CO বাই OA। μ2 এখানে দেখো sin r বাই sin থিটা রয়েছে তো তার মান এখানে দেখতে পাচ্ছি আমরা CI বাই AI। এইবার আমরা একটু ভেবে দেখব, সেটা হচ্ছে CO আছে OA আছে, তো একটু ভেবে দেখো OA যতটা আমাদের OP, তো লক্ষ্য করতে একটা বইতেও তোমার লেখা পাবে AO যতটা PO ততটাই হবে, কারণ ক্ষুদ্র উন্মেষযুক্ত আমরা গোলীয় বক্রতল ধরেছি। তাহলে AO যতটা PO ততটা। ঠিক আছে, নেক্সট দেখো AI, তাহলে AI যতটা হবে PI ও ততটাই হওয়ার কথা। তাহলে এটাকে যদি রিপ্লেস করা হয় এখানে, তাহলে আমরা এরকম লিখতে পারবো μ1 CO O এর জায়গায় লিখবো PO, μ2 CI AI এর জায়গায় লিখবো PI। তাহলে এটাকে আমরা এখানে বসালাম। বসানোর পর দেখো এই যে μ1 ইনটু CO বাই PO রয়েছে, তো এই ক্ষেত্রে দেখো CO, তো আমরা এটা বলতে পারি CO যেটা রয়েছে সেটা থাক, PO এর কথা একটু আসা যাক। ঠিক আছে, তাহলে μ1 CO বাই PO। PO যেটা রয়েছে সেটা দেখো OC থেকে PC বাদ দিলে আসছে। ওই জন্য দেখবে বইতেও তোমরা দেখতে পাবে যে μ1 CO বাই PO রয়েছে, যেটা CO লেখা রয়েছে সে CO টা কত? C থেকে O। তাহলে এটাকে আমরা যদি ভেঙে লিখি এইভাবে μ1 C থেকে O দূরত্ব, তাহলে এটা যদি ভেঙে লেখা হয় CP প্লাস PO বাই PO, এটা ডিভাইড হবে। নেক্সট এই দিকে μ2 CI, তো CI কে আমরা এভাবে লিখতে পারি কিরকম CP প্লাস PI বাই PI। তো ভাগ করে কি আসবে সেটা আমরা এই দিকে লিখে নেব এই লাইনের পর μ1 CP বাই PO প্লাস 1 μ2 CP বাই PI প্লাস 1। CP এর মান কত? না CP এর মান হচ্ছে R, ওটা প্লাসই ছিল। PO এর মান মাইনাস U, এটা প্লাস 1 থাকছে। CP আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আর PI হচ্ছে মাইনাস B, যেটা আমি মনে করে দেখো লিখেছিলাম মাইনাস B প্লাস 1। তো এগুলোকে একটু আমাদের সাজিয়ে নিতে হবে, এটাকে আগে এদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে μ2 বাই V ইনটু R মাইনাস μ1 U R। এই দিকে কি থাকছে μ2, আর এখান থেকে μ1 আসবে μ1, তো আর একটা কমন যাচ্ছে, সেইটাকে আমরা ডান দিকে নিয়ে চলে আসবো। তাহলে লক্ষ্য করে দেখো অবতল তলে প্রতিসরণের ক্ষেত্রে যা সমীকরণ এসেছিল সেই সমীকরণ কিন্তু পাওয়া যাচ্ছে। তো একেই আমরা বলি গাউসের সমীকরণ, কিংবা ইংলিশে বলি গসেস ইকুয়েশন। একই জিনিস পাওয়া যাবে, একই সমীকরণ থাকবে যখন বস্তু অসৎ হবে এবং প্রতিবিম্ব সৎ হবে, যেটা দ্বিতীয় প্রমাণটা রয়েছে, যেটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। একই প্রমাণ পরীক্ষাতে এরকম পার্টিকুলার উল্লেখ করে আজ অবধি কিন্তু আসেনি, ইভেন গসের সমীকরণটাই আসেনি। অঙ্ক হয়তো এসছে, অন্য ক্ষেত্রে প্রয়োগ এসছে, কিন্তু ডাইরেক্ট প্রশ্ন আসে, কিন্তু টেস্ট পরীক্ষাতে অনেকবার এসছে, ফাইনালে কিন্তু যে কোনো মুহূর্তে আসতে পারে, কিন্তু পার্টিকুলার বস্তু ধরে আসেনি। পারলে 6টাই করে রাখতে পারো, উত্তরে 3টে অবতলে 3টে, নাহলে অন্তত একটা একটা করে রাখতে হবে। ওই জন্য আমি একটা একটা করলাম, জিনিসটা কিন্তু সহজই আছে, শুধু জ্যামিতি কোণগুলো ঠিকঠাক রিপ্রেজেন্ট করতে হবে।
তাহলে এই ক্ষেত্রে যদি এরকম কোনো কেস হয় যেখানে বস্তু ঘন মাধ্যমে থাকবে আর যে গোলীয় তল সেটা হচ্ছে লঘু মাধ্যম, তো সেই ক্ষেত্রে বস্তু সৎ হলেও সমীকরণটা কেমন চেঞ্জ হয়ে যাবে না, μ2 বাই u মাইনাস μ1 বাই v মাইনাস μ2 মাইনাস μ1 বাই r এরকম লিখতে পারো, না হলে এইভাবে লিখতে পারো। যেটা আমরা অবতলের ক্ষেত্রেও দেখেছিলাম। তোমরা দেখবে বইতে যেটা রয়েছে প্রমাণও করে দেওয়া রয়েছে 640 পেজে দেখো, μ1 বাই v মাইনাস μ2 বাই u 14 নম্বর সমীকরণ দেখো 640 পেজে, μ1 মাইনাস μ2 বাই r এটা কিন্তু সেই সমীকরণটাই কিন্তু থাকছে। এবারে যদি কোনো কারণে এই দুই ক্ষেত্রে যদি বায়ু মাধ্যম হয়, তাহলে বায়ু মাধ্যম হলে বুঝতেই পারছো বস্তু যে মাধ্যমে থাকবে, যদি μ1 যদি যেহেতু দেখতে পাচ্ছ μ1 এ বস্তু রয়েছে, তাহলে μ1 এর জায়গায় 1 বসিয়ে দেবে আর μ2 এর জায়গায় μ বসিয়ে দেবে। তাহলে তখন এই সমীকরণটা যদি লেখাও হয় তাহলে কত আসছে μ বাই v 1 বাই u আর μ মাইনাস 1 বাই r। তো অঙ্ক করার সময় এটা কমন ব্যাপার, কারণ বায়ু মাধ্যম একটা তো থাকবেই, সাধারণত বস্তুর ক্ষেত্রেই থাকে, তো এটা রিপ্লেস কিন্তু নিজেকেই করে নিতে হবে, তাহলে অঙ্ক করার সময় কিন্তু সমস্যা হবে। তোমরা বইতে দেখবে একটা বক্স আকারে রয়েছে যে দ্রষ্টব্য বলে, এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে যে লঘু মাধ্যম এবং ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে যদি μ1 এবং μ2 হয়, যদি আলোর প্রতিসরণ, যেটা আমরা এই ক্ষেত্রে দেখেছি, লঘু থেকে ঘন হয়, যদি আলোর প্রতিসরণ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, অর্থাৎ বস্তু লঘু মাধ্যমে থাকছে, প্রতিসরণটা হচ্ছে ঘন মাধ্যমে, তাহলে লঘু থেকে ঘন হচ্ছে, তো তার ক্ষেত্রে সমীকরণ কিন্তু এটাই থাকবে যেটা তোমরা দেখতে পাচ্ছ সমীকরণ নম্বর 16 তে রয়েছে। কিন্তু যদি কোনো কারণে বস্তু ঘন মাধ্যমে আছে, তাহলে আলোর প্রতিসরণ হচ্ছে ঘন থেকে লঘুতে, তখন কিন্তু সমীকরণে পরিবর্তন কিন্তু হবে, যেটা তোমরা দেখতে পাবে সেটা সমীকরণ নম্বর 17 তে রয়েছে, অর্থাৎ তখন সমীকরণটা হবে এটা। তো অঙ্ক করার সময় সাবধান, কিন্তু প্রয়োগ করার সময় বস্তু কোথায় আছে সেটা কিন্তু নজরে রাখতে হবে, নাহলে কিন্তু উত্তরে গন্ডগোল হবে, ক্যালকুলেশন ভুল হবে। কিন্তু তোমরা মাথায় রাখবে, আশা করি বুঝতে পেরেছো। এখানে গাণিতিক উদাহরণ রয়েছে যেটা তোমাদের হেল্প করবে অঙ্ক কষার ক্ষেত্রে, সেইটা হচ্ছে এই ক্ষেত্রে তোমরা লক্ষ্য করে দেখো, তোমাদের মোট 5টা অঙ্ক রয়েছে। তো 5টা অঙ্ক রয়েছে, আমি চাইবো তোমরা 5টাই যদি দেখতে পারো সবচেয়ে ভালো হয়। আর 1 2 3 5 তো অবশ্যই তোমরা দেখবে, 2 এবং 3 এ ভালো প্রশ্ন রয়েছে, আমাদের খুব কাজের প্রশ্ন রয়েছে। এই গাউসের সমীকরণ আমরা অঙ্কতে কিভাবে প্রয়োগ করি সেটা নিয়ে আলোচনা রয়েছে, তো এটা তোমাদেরকে হেল্প করবে, কিন্তু তোমরা এটা সবাই কমপ্লিট করবে। নেক্সট ভিডিওতে আমরা ক্লাস 10 এর একটু জিনিস সামারি আকারে পড়ে নেব, সেটা হচ্ছে ওই লেন্সের বিভিন্ন বৈশিষ্ট্য কিংবা লেন্সের আলোককেন্দ্র, ফোকাস, বিভিন্ন যে টার্মগুলো রয়েছে আর কি, সেই রাশিগুলো, সেই সম্বন্ধে একটু আমরা আলোচনা করে নেব। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টিল দেন বাই।